এসআইআর নিয়ে, পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে সুপ্রিম নির্দেশ এবং 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ, আর তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ, আর তারপরে সাপ্লিমেন্টারি যে তালিকা প্রকাশ ধাপে ধাপে এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। এবং কতদিন পর্যন্ত এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যাবে, কেন এই নির্দেশ, সরাসরি চলে যাব মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একেবারেই দেখো, আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ তারা এটা স্পষ্ট করে দিয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন যে অনুরোধ করেছিল, অর্থাৎ এখনো পর্যন্ত যাদের যে সমস্ত ভোটারের বৈধতা ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গিয়েছে বা বৈধতা যাচাই হয়ে গিয়েছে, সেই সমস্ত ভোটারের ভোটার তালিকা যেটা পূর্ববর্তী নির্ধারিত সময়সূচি ছিল, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সেই তারিখেই ভোটার তালিকা প্রকাশ হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গেই ধাপে ধাপে ভেরিফিকেশন প্রসেস যত এগোবে, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ইন ডিউ কোর্স প্রকাশিত হতে থাকবে। এবং সেই ভোটার তালিকায় যে সমস্ত ভোটারদের, বৈধ ভোটারদের নাম আসবে, তারা প্রত্যেকেই 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া যে চূড়ান্ত ভোটার তালিকায়, সেই তালিকার সঙ্গে তাদের নামও সংযুক্ত হবে। এটা আজকে নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি জানিয়ে দিয়েছেন এবং এটা স্পষ্ট করে দিয়েছেন। এদিন শুনানির সময় তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছিলেন যে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ফর্ম 6 অর্থাৎ নাম নথিভুক্তকরণের প্রসেস রয়েছে এবং সেই নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া করা যায়। বিচারপতিরা জানান যে তারা এই বিষয় সম্পর্কে অবগত এবং প্রয়োজন পড়লে আগামী সময় তারা নিজেদের যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটা তারা প্রয়োগ করবেন। আজকে এটা স্পষ্ট করে দেওয়া হয় যে 28 তারিখ ভোটার তালিকা প্রকাশিত হবে, সেটি চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু তার সঙ্গে পরে পরে যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকাগুলি প্রকাশিত হবে, অর্থাৎ যেমন ভাবে ভেরিফিকেশন প্রসেস এগোবে, বিচারকরা যেরকম ভাবে ভেরিফিকেশন প্রসেস শেষ করবেন, সেই অনুযায়ী সময়ে সময়ে ধাপে ধাপে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এবং সাপ্লিমেন্টারি তালিকায় প্রত্যেকের যে সমস্ত ভোটারের নাম থাকবে, তারা প্রত্যেকে 28শে ফেব্রুয়ারির এই তালিকায় তাদের নাম সংযুক্ত হবে, অর্থাৎ তারা চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম সংযুক্ত হবে, সেটা আজকে স্পষ্ট করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এর পাশাপাশি আজকে আরো বেশ কিছু নির্দেশ দিয়েছে, তার মধ্যে নথি গ্রহণের একটি গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে। এর আগেই বিভিন্ন সময় সর্বোচ্চ আদালতে এসআইআর মামলা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো এই নির্দেশ নিয়ে। 28 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আমি একটা সময় করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়, তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখব, যদি কোনো সমস্যা সেটা আমরা দেখব, সেটা দরকার হলে বাড়াবো। আর ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনে পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। যে ওরেলি এটা বললো, এবং ওরেলি চিফ মানে 3 জজ সাহেবরা বললো না তা হবে না, কিচ্ছু হবে না, জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। শুক্রবার সুপ্রিম কোর্ট নজিরবিহীন একটা নির্দেশ দিয়েছিল। কি সেই নজিরবিহীন নির্দেশ? এসআইআর এর বিচারে বিচারকরা, আজ সুপ্রিম কোর্ট জানালো শুধুমাত্র বাংলার বিচারক নয়, ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও বিচারক নিয়োগ করা যাবে এই এসআইআর এর বিচারে। আর কেন, কোন পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা জানবো। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অবশ্যই দেখো, আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ যখন মামলা শুরু করে তখনই তারা জানিয়েছিল যে গত শুক্রবার তাদের যে নির্দেশ ছিল তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি রিপোর্ট জমা দিয়েছেন এবং সেই রিপোর্টে তিনি জানিয়েছেন যে প্রায় 250-র কাছাকাছি জুডিশিয়াল অফিসার সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে নিয়োগ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে প্রায় 80 লক্ষ ডকুমেন্টের ভেরিফিকেশন, অর্থাৎ 80 লক্ষ ভেরিফিকেশন বাকি রয়েছে এখনো।
তাদের ভেরিফিকেশন যদি এক একজন জুডিশিয়াল অফিসার প্রত্যেক দিন 250টি করে ভেরিফিকেশনও করেন, তাহলেও তাদের 80 দিন সময় লাগবে, যেটা এখন যে সময় অত্যন্ত বেশি এবং সেই সময় তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত এদিন নির্দেশ দেয় প্রথমে যে সিভিল যারা বিচারকরা রয়েছেন তাদেরকেও এই যে প্রক্রিয়া রয়েছে সেখানে যুক্ত করার জন্য। জুনিয়র এবং সিনিয়র সিভিল আদালতের যে বিচারকরা রয়েছেন তাদের, অর্থাৎ রাজ্যের যে সমস্ত সিভিল আদালতের যারা বিচারকরা রয়েছেন তাদেরকে ব্যবহার করার কথা বলা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি সুযোগ দেওয়া হয়েছে এবং এটা তার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে যে যদি তিনি মনে করেন যে এরপরেও তার ম্যান পাওয়ার শর্টেজ হচ্ছে, তারপরে তিনি ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরা তারা যেন সংবেদনশীল হয়ে বিচার করে বিচারকদেরকে পাঠান রাজ্যের, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রসেসের যে ভেরিফিকেশন প্রক্রিয়া রয়েছে সেটা শেষ করার জন্য। অর্থাৎ এখনই তাদেরকে নিয়োগ করতে হবে এরকম কোনো সঠিক নির্দেশ দিয়ে দেওয়া যায়নি। তবে প্রধান বিচারপতিরা এটা স্পষ্ট করে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপরেই গোটা দায়িত্বটা তারা ছেড়েছেন, যে তিনি যদি মনে করেন যে তার আরও ম্যান পাওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভিন রাজ্যের বিচারকদেরকে নিয়ে এসেও এই ভেরিফিকেশনের বা এই বিচার প্রক্রিয়ায় তারা যোগ করাতে পারেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিচারকদেরকে নিয়ে আসা এবং তাদের রাখা এবং তাদের যে সমস্ত রকমের অ্যালাউন্সেস সেই সমস্ত খরচ বহন করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে, সেটাও আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি। আরো বিচারক নিয়োগ করা যাবে, শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, দেওয়ানি বিচারকদেরও নিয়োগ করা যাবে এবং ওড়িশা ঝাড়খণ্ডের বিচারকও নিয়োগ করা যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলছেন দেখুন। মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করে ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী, যে না তারপরেও আরও জজ দরকার আছে। তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে এবং সেখান থেকে চিফ জাস্টিস দুই হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটা দরকার আছে। একদিকে শুক্রবার দিন নজিরবিহীন নির্দেশ দিলেন যে বিচারের দায়িত্বে এবার বিচারকরা, এসআইআর বিচারের দায়িত্বে বিচারকরা, এবং আজ যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিল যে শুধুমাত্র বাংলা নয় বাংলার বাইরে ভিন রাজ্যের বিচারকও নিয়োগ করা যাবে, ওড়িশা ঝাড়খণ্ডের বিচারক নিয়োগ করা যাবে। আর এই প্রসঙ্গে তৃণমূল বিজেপির কি বক্তব্য দেখুন। এই নির্দেশটা তো দেওয়ারই প্রয়োজন ছিল না যদি নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে কাজটা করত। যদি নির্বাচন কমিশন ভোট চুরি না করে সঠিকভাবে ভোটার লিস্টটা তৈরি করতো, তাহলে সুপ্রিম কোর্টে ভারতবর্ষের ইতিহাসে কখনো এরকম হয়নি যে নির্বাচন কমিশনারের কাজটা কোর্টের বিচারপতিদের দিয়ে করতে হচ্ছে। আমরা বিরোধীরা যে ভোট চোর বলছিলাম নির্বাচন কমিশনকে, সেই দাবিকে কার্যত শিরমোহর দিল। এবং এটা তো সত্যি কথা যে আজকে পশ্চিমবঙ্গের থেকে 250 জন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই র্যাঙ্কের অফিসারকে তুলে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই, যার ফলে পশ্চিমবঙ্গে তো আদালতের কাজকর্ম শিখে উঠছে। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট আজকে এই ডিরেক্টিভ দিয়েছে যে আপনাদের যদি এখান থেকে জাজ কম পড়ে আপনারা প্রতিবেশী রাজ্য থেকে নিন, কিন্তু কাজটা স্বচ্ছভাবে করুন। নির্বাচন কমিশনের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেন। এই নির্দেশ কার্যত প্রকারান্তরে নির্বাচন কমিশনকে শুধু ইমপিচ করতে বাকি রাখা রয়েছে।